সময় সম্পাদকীয়তে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সম্পাদকীয়তে আজ আমার সঙ্গে আছেন কমরেডর মোজাম্মেল হক এবং আছেন সৈয়দ রেজওয়ানা হাসান। আপনাদের দুজনকে স্বাগত সময় সম্পাদকীয়তে। আমি রেজওয়ানা আপা আপনাকে কাছে জানতে চাই যে এই চৈতালি বিকেলে বুড়িগঙ্গাকে কেমন লাগছে? শোনেন, দূষণ দখল যেটাই বলি না কেন, নদী সবসময় আমাকে এক্সাইট করে। তো যতই গন্ধ হোক না কেন, তারপরেও নদীর কাছে ফেরত আসতে ভালো লাগে। হ্যাঁ, অস্বস্তি হচ্ছে, মন খারাপ লাগছে, তারপরে নদীটা যে এখনো আছে এটা দেখে তো ভালো লাগছে। মানে নদীর যে জলের রং, এরকম মিশকালো রঙের নদী আর কোথাও খুঁজে পাওয়া যাবে বলে আমার মনে হয় না। কিন্তু তারপরে নদীটা আমাদের আছে, এটা তো প্রাণ ব্যবস্থা, না হয় এটা অসুস্থ, এটাকে ঠিক করতে হবে, এটা তো একটা প্রত্যয় আমাদের কাজে। আমার ভালো লাগে। যে অসুস্থ কথাটা যেটা রেজওয়ানা আপা বললেন, তাকে সুস্থ করার ক্ষেত্রে অন্যতম চিকিৎসকদের একজন আপনারা বা একটি দল আপনারা, আপনি যদি বলেন এই শুধু জলের রং পাল্টে যাওয়া। আপনি যেটা বলেছেন ঠিকই, নদীতে এরকম ভ্রমণ করতে করতে কথা বলার এই যে চমৎকার পরিবেশনার আয়োজন করলেন, এই জন্য সময় টিভিকে ধন্যবাদ জানাই। আর আপনি যেটা বললেন সাবজেক্টটা, এটা আসলে শুধুমাত্র বাংলাদেশের বুড়িগঙ্গা বা তুরাগ নিয়ে তো কথা না। আমাদের টার্গেট হচ্ছে বাংলাদেশের সকল নদী, আমাদের 7 শতাধিক নদীর যে নদীমাতৃক বাংলাদেশ, এবং বুড়িগঙ্গা তার থেকে সবচেয়ে খারাপ অবস্থা আমরা যদিও বলি, বাট অন্যান্য নদীর অবস্থা কিন্তু ভালো না। আপনি যদি চট্টগ্রামের কর্ণফুলী দেখেন, আপনার ভৈরব নদী দেখেন, খুলনার অন্যান্য অঞ্চলে যে নদীগুলো মোটামুটি কম বেশি একই অবস্থা। সুতরাং এই নদীগুলোর স্বাস্থ্যগুলো ঠিক করার জন্য দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। একটা হচ্ছে নদীর যে বাহ্যিক যে অংশটা, নদীর অংশ, মানে নদীর যে তীরভূমি এবং নদীর তার পার, এটা হচ্ছে জনগণের সম্পদ, সেটাকে নদীর কাছে ফিরিয়ে দেওয়া। যারা এটা দখল দূষণ করেছেন, এটাকে হত্যা করেছেন, তারা মানুষ হত্যাকারীর মতোই সেম অপরাধী, সেটাকে আমাদের বের করে নিয়ে আসতে হবে। এবং নদীর স্বাস্থ্য যেটা জলগত যে বিষয়টা, সেটাকে ঠিক করার জন্য আমাদের অনেকগুলো কাজ এখন সামনে করণীয়। বর্তমান সরকার অন্তত আন্তরিকতার সাথে কাজ শুরু করেছে। টেমস নদী লন্ডনে ঠিক করতে লেগেছে 80 বছর, আমরা তো মাত্র শুরু করলাম। আমরা অত্যন্ত আশাবাদী যে টার্গেট নিয়ে আমরা মাঠে নেমেছি, এটা সকলের সমন্বিত প্রয়াসের মাধ্যমে অবশ্যই ঠিক করা সম্ভব, উদ্ধার করা সম্ভব, এবং এই নদী আবার বুড়িগঙ্গার আদিরূপে ফিরে যেতে আমাদের কিন্তু শুধু সময়ের অপেক্ষা। রেজওয়ানা আপার অভিজ্ঞতা কি, যে আমরা যেটা মোজাম্মেল ভাই বললেন যে সুস্থ করার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে, এই শুরুর কথাটা আমরা শুনি বরাবর, অনেক সময় শুনেছি, পরবর্তীতে দেখা যায় যে এই চিকিৎসার ব্যবস্থা একসময় থেমে যায় এবং নদী ইন্টেনসিভ কেয়ার ইউনিটেই থেকে যায়। ওই যে একটা কথা উনি বললেন যে টেমস ঠিক করতে 80 বছর লেগেছে। ভাই, টেমস নষ্ট হয়েছে 80 বছর যাবত, ঠিক করতে 80 বছর লাগেনি। আবার সিঙ্গাপুরের নদী, ব্যাংককের নদী, সাউথ কোরিয়ার নদী, এগুলো তো একদম স্বল্পতম সময়ের মধ্যে ঠিক করে ফেলা হয়েছে। তার একটা বড় কারণ হচ্ছে কি, যে রাজনৈতিক প্রতিশ্রুতির এটা একটা বিষয় ছিল। আপনার রাজনৈতিক কর্মসূচি যেটা আছে, সেখানে যদি এটি একটি প্রায়োরিটি থাকতো, তাইলে আমার ধারণা অন্তত একটি নদীকে আমরা দূষণমুক্ত করে দেখাতে পারতাম। অন্য সব নদী বাদ দিলে বুড়িগঙ্গা নদীটা নিয়ে আমি বিশেষ করে কথা বলি কেন, বাংলাদেশের সত্যিকার অর্থে নদী আন্দোলন গড়ে উঠেছে কিন্তু বুড়িগঙ্গা রক্ষার আন্দোলন, এবং বলে না যে রাজধানীতে একটা কিছু হলে তার একটা প্রভাব কিন্তু গিয়ে ঢাকার বাইরে অন্যান্য জায়গাতে পড়বে, ওখানকার জেলা প্রশাসকরা সচেতন হবেন। আমার কাছে মনে হয়েছে যে বুড়িগঙ্গা বা ঢাকার নদীগুলো রক্ষায় কাগজে কলমে যত প্রতিশ্রুতি আছে, কাজের মধ্যে এত প্রতিশ্রুতি নেই। বারবার নদীর সীমানা পিলার বদলে বদলে দেয়া, একবার বলা হচ্ছে নদীর বেশি ভিতরে ঢুকে গেছে, একবার বলা হচ্ছে বেশিটুকু নদীকে দিয়ে দেওয়া হয়েছে, এখানে ব্যক্তিরও আছে, কমিয়ে আবার একটু ব্যক্তিকে ফেরত দিয়ে দিই। মানে দখলদারকে রক্ষা করার যে একটা প্রয়াস, এটা কিন্তু নদীর সীমানা আকার পুরো প্রক্রিয়াতে একেবারেই চোখে পড়ে। আর দূষণের ব্যাপারে আপনি কোথায় তেমন উদ্যোগ দেখলেন? আমি তো কোনো উদ্যোগ দেখিনি, বরং আমি সবসময়ই শুনি যে চীন প্রথমে উন্নত হয়েছে, তারপরে এখন পরিবেশের কথা বলছে, আমরাও প্রথমে উন্নত হব, তারপরে পরিবেশের কথা বলবো। কিন্তু চীন যখন উন্নত হয়েছে তখন তো পরিবেশ নিয়ে এত মাতামাতি ছিল না, এটার গুরুত্বটা এতটা অনুধাবন করা হয়নি। এখন প্রযুক্তি আছে, জ্ঞান আছে, আইন আছে, প্রতিষ্ঠান আছে, একাধিক প্রতিষ্ঠান আছে, তারপরেও নদীকে দখলমুক্ত করা গেল না। আর কেবলমাত্র হাজারিবাগ
এখান থেকে সরলো, কিন্তু আজকের পানির রং দেখে কিন্তু আমি আপনাকে নিশ্চিত বলে দিতে পারি যে হাজারীবাগের ট্যানারিরা এখনো গোপনে এখানে কাজ করছে এবং এখনো নদীর পানিতে ক্রোমিয়াম মিশছে। আর বাকি দূষণের ক্ষেত্র, সিটি কর্পোরেশনের ময়লা ফেলা, ওয়াসার ময়লা ফেলা, এই যে এখানে বালু উত্তোলন করা, সেগুলোর ক্ষেত্রে তো কোথাও কোনো বিন্দু মাত্র অগ্রগতি আমার চোখে পড়েনি। আমি এই বিষয়টা একটু বলি। আমাদের নদীকে প্রথমত বাহ্যিকভাবে কিন্তু এটাকে আমাদেরকে উদ্ধার করতে হবে। এই জন্য 2009 সালে আমার জানা মতে যে 3503-এর যে রায়টা হয়েছিল, যে যুগান্তকারী রায়, সেটা কিন্তু একটা ডাইরেকশন গাইডলাইন দেওয়া আছে যে নদী কিভাবে আমরা উদ্ধার করব। তার যে প্রক্রিয়াগত বিষয়ের সঙ্গে বিআরডব্লিউটিএ জড়িত, কিন্তু মূল কাজটা হচ্ছে এখানে ডিসি এবং এখানে আমাদের ল্যান্ড ডিপার্টমেন্ট, অন্যান্য যে সংস্থাগুলো জড়িত, যৌথভাবে কিন্তু এটা জরিপ হয়েছে। আমি যদি জরিপটাকে সঠিক বলে ধরে নিই, যেটা হাইকোর্টে সাবমিট করা হলো, সে আলোকে কিন্তু পরবর্তীতে আমরা পিলারটাকে যথাস্থানে দেখছি না। আমি দায়িত্ব নেওয়ার পরে গত 3 বছরে এটা প্রায় 9,000 পিলার আমাদের এই বুড়িগঙ্গা, শীতলক্ষা, বালু এবং তুরাগ 4টা নদীর 220 কিলোমিটার বেষ্টনী, এখানে 9,500 পিলারের ভিতরে আমরা ডকুমেন্টেই দেখলাম ভেরিফিকেশন করতে গিয়ে এখানে প্রায় 50% পিলার এখানে যথাস্থানে নেই। তো সেটা যখন আমরা যথাস্থানে নেওয়ার জন্য প্রক্রিয়া শুরু করলাম টাস্ক ফোর্সের মাধ্যমে, তখন আমাদের সঙ্গে ডিসির একটা এখন বিরোধ চলছে। ডিসি বলছে না, এটা সিএসআরএসে হবে, আমরা বলছি নদীর স্বার্থ রক্ষা করার জন্য এটা নদীর যে ফোরশোর লাইন, তীরভূমি লাইন, সেখানে এটা যাবে। এবং তার সঙ্গে আমরা আরও বলছি যে নদী শুধু নদী নয়, নদীর সঙ্গে যেটা প্লাবনভূমি, সেটা তো নদীর অংশ। কারণ বর্ষাকালে যখন পানি উপচে পড়ে, তখন নদীর স্পেস না থাকলে পানিটা যাবে কোথায়? যার কারণে ঢাকা তখন বন্যা হচ্ছে বা বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। সেখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি, আপনি দেখেন ঢাকায় আমরা যেখানে এখন চলমান আমাদের জাহাজে, আপনি অনেক জায়গায় প্লাবনভূমি দেখবেন যে ভরাট হয়ে যাচ্ছে। এই যেটা প্লাবনভূমি ভরাট হয়ে গেল, এই প্লাবনভূমি আমাদের ডিটেল এরিয়া প্ল্যান, যেটা ড্যাপ আমাদের রাজুক প্রণয়ন করলো 2015 সালের একটা লেটেস্ট ডকুমেন্ট, গভর্নমেন্ট ডকুমেন্ট। সেখানে বলা আছে যে কোনটা প্লাবনভূমি, কোনটার আপনার রেসিডেন্সিয়াল এরিয়া, কোনটা আমাদের ফ্যাক্টরি করার জন্য উপযোগী জায়গা ইত্যাদি। সুতরাং সেইখানে তো প্লাবনভূমি ভরাট আপনি করতে পারেন না, দিস ইজ অলসো অফেন্স। সেইখানে আমরা এখন সমন্বিতভাবে বিআরডব্লিউটিএর যে লিমিট আপ টু পিলার, তারপরে হচ্ছে রাজুকের বা ডিসির যে অংশ, সেখানে আমরা সমন্বয়ের একটা বিরাট ঘাটতি দেখতে পাচ্ছি। সক্ষমতার আবার ওই যে মানে ঢাকার জলাবদ্ধতা নিয়ে যেমন বা সিটি কর্পোরেশনের যে সমন্বয়হীনতার কথা শোনা যায় সেবা সংস্থাগুলোর মধ্যে, নদী বাঁচাতেও একই অবস্থা, যেটা মুজাম্মেল ভাই বললেন। আমি ওনার কথার সূত্র ধরে রায়ে ফেরত যাই। আমাদের প্রথম যখন রায়টা আসে 2001 সালে এই নদীকে বাঁচাতে ট্যানারি স্থানান্তরের জন্য, তখন বিচারপতি খায়রুল হক সাহেব বলেছিলেন যে এই অবস্থা চলতে থাকলে ঢাকা শহরের মানুষ একদিন পানি পাবে না এবং ঢাকা একটি মৃত নগরীতে পরিণত হবে। আপনি আজকে 2018 সালে ওনার কথাগুলো যে বাস্তবে রূপ নিয়েছে, এটা কিন্তু দেখতে পান। ঢাকা এখন মোস্ট স্ট্রেসফুল সিটিগুলোর মধ্যে 1 নম্বরে। এবং আরেকটা বড় কথা কি জানেন, আমাদের 7টি নদী, একটি ঢাকার ভিতর দিয়ে প্রবাহমান, 6টি ঢাকার চারপাশে। চারপাশে বলতে ওখানেই তো, হ্যাঁ। তারপরেও ঢাকা শহরের মানুষের খাবার পানি নেই, খাবার পানি তুলতে হয় মাটির নিচ থেকে। এখন তাও তোলা যাচ্ছে না, এখন আমরা মেঘনায় যাচ্ছি। 2010 সালে যখন খায়রুল হক সাহেব রায় দিয়েছিলেন, তখন উনি বলেছিলেন যে টেমস নদী হচ্ছে ইংরেজদের সভ্যতার পরিচায়ক, আর আমাদের নদীগুলো হচ্ছে আমাদের সভ্যতার কি মাত্রা সেটাকে প্রতিফলন করে। কথা কিন্তু আসলে তাই। উনি 2015 সালে একটা কথা বলেছেন, 2015 সালে ড্যাপে তো প্রচুর জলাভূমি খেয়ে ফেলা হয়েছে। 2009 সালে যেই ড্যাপ মন্ত্রিসভা অনুমোদন করেছিল, সেই ড্যাপ কিন্তু ভূমিদস্যুরা বাধা দিয়ে আন্তঃমন্ত্রণালয় কমিটির মাধ্যমে প্রচুর জলাশয়কে হাউজিং দেখিয়ে দেখিয়ে খেয়ে ফেলেছে। ফলে 2015 সালের ড্যাপের প্রতি আমার শ্রদ্ধা খুব কম, বিকজ ইট ইজ আ প্রসেস যেটা আসলে আপনি প্রোটেক্ট করেছে ভূমিদস্যুদেরকে। খায়রুল হক সাহেবের রায়ে একটা কথা খুব ভালো আছে যে সরকারের উচিত হবে দেশের সকল নদীগুলোকে রক্ষায় নদী রক্ষা কমিশন করতে, এবং এই কমিশন আইনগতভাবে দায়িত্বপ্রাপ্ত সকল সংস্থার মধ্যে সমন্বয় সাধন করা। এই সমন্বয়টা ছিল না বলেই একটা কমিশন হলো। তারপরেও যদি সমন্বয় না হয়, তাহলে তো সরাসরি আল্লাহ তাআলার কাছে অ্যাপ্লিকেশন দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এখন আমরা দেখি যে নদী রক্ষা কমিশন আর সমন্বয় করে না, এখন সমন্বয় করছে হচ্ছে টাস্ক ফোর্স, কিন্তু সমন্বয়ের কোনো চিত্র আসলে দেখা যাচ্ছে না। ইট ইজ ভেরি স্যাড যে ডিসিরা একবার তুরাগকে সংকুচিত করে আঁকবে,
আবার যখন ওনাদের প্রতিবাদের মুখে একটু বাড়াবে তখন গিয়ে ব্যক্তিদেরকে দিয়ে মামলা করিয়ে করিয়ে বলবে যে এগুলো আমাদের ব্যক্তিগত সম্পত্তি। যদি ব্যক্তিগত সম্পত্তিও হয় তাহলে কেউ নদী বিরুদ্ধ ব্যবহার করতে পারবে না। যে পর্যন্ত নদীর পানি যায়, নদীর প্রবাহ যায়, সেটা নদীর সম্পত্তি ধরতে হবে এবং সেখানে নদী বিরুদ্ধ কোনো ব্যবহার করা যাবে না। আমি সমন্বয়, যেটা আমি প্রথমে বলেছি, আমি কোনো খুব বড় রাজনৈতিক অঙ্গীকার দেখি না। হ্যাঁ, কথা আছে, স্লোগানস আছে, ভিজিটস আছে, কাগজে কলমে কাজ আছে। বড় যদি একটা প্রতিশ্রুতি থাকতো যে আমি কোনো কম্প্রোমাইজ চাই না, তাহলে কি একটা নদীর দুই পাড় দখল মুক্ত করতে এতদিন এবং লাগে? এটি মোজাম্মেলের কাছে জানতে চাই যে নদীর যে শত্রু বা হত্যাকারী তারা তো চিহ্নিত না, এটা আপনি দেখেন আমাদের কিন্তু ইট ইজ অল লিস্টেড, কে কোথায় আছে, কার অবস্থান কোথায়, এটা তো সব লিস্টেড। But the list is কিন্তু being changed. লিস্ট চেঞ্জেস ইজ ওকে, বাট কথা হচ্ছে ইট ইজ অল লিস্টেড। আমরা জানি নদীর পারে, তুরাগের পারে, বালুর পারে, বুড়িগঙ্গা পারে, দুপারে কারা কারা এখন বসবাস করছেন, দখল করেছেন, তার নাম কি, তালিকা কোথায়, মোবাইল নাম্বার কত, তালিকা পরিবর্তন হয় কিভাবে? হ্যাঁ না, কিন্তু প্রথমে যেটা আমি আগে বলেছি যেটা করে দেওয়া উচিত, একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো বাংলাদেশের এই সকল নদ নদীগুলোর মধ্যে 29টা নদী বন্দর, ঢাকা তার মধ্যে একটি, নারায়ণগঞ্জ দ্বিতীয়, আরও তো আমাদের 27টা নদী বন্দর আছে। যে সমস্ত নদী বন্দরগুলো আমাদের গ্যাজেটেড, সেই নদী বন্দরগুলোর সীমা এবং সীমারেখা করে ডিসিদের দায়িত্ব ছিল সেগুলো বিআরডব্লিউটিকে হস্তান্তর করা। আই এম এ কেয়ারটেকার, নাথিং বাট এ কেয়ারটেকার। রক্ষণাবেক্ষণ করা। নদীর মালিক তো ভূমি মন্ত্রণালয় এবং তার পক্ষে অ্যাকচুয়ালি ডিসি ইজ দ্য কালেক্টর, এবং বিআরডব্লিউটি শুধু নদী বন্দরগুলোর জন্য হচ্ছে রক্ষক। সেইখানে বিআরডব্লিউটিকে এখন পর্যন্ত অনেক জায়গাতেই আমাদের আপত্তির বিরুদ্ধে ডিসিরা কিন্তু বুঝিয়ে দিতে পারেনি। সেখানে বারবার হ্যামার করছি যে আমাকে বুঝিয়ে দেন, এটা সীমারেখা করে একটা ডকুমেন্ট এবং জিপিএস করে, এবং তারপর হচ্ছে ফিজিক্যাল ব্যারিয়ার। এখন এখানে আমাদের যেখানে যেখানে নিষ্পত্তি হয়েছে সেখানে আমরা কি করছি, সরকার ইতিমধ্যেই আপনি জানেন যে ঢাকার এই 4টা নদীর 20 কিলোমিটার ইতিমধ্যেই ফেন্সিং করা হয়েছে। আপনি এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না, অনেক জায়গাতে এখানে দেখতে পাচ্ছেন কত রেলিং, ওই যে রেলিং দেখা যাচ্ছে, সেরকম রেলিং এবং ফেন্সিং কিন্তু অনেক জায়গায় করা হয়েছে যেখানে আমরা আর দখল দূষণ দেখছি না। দূষণের কথা বাদ দিলাম, দখলটা হচ্ছে না। সেরকম ঢাকার চতুর্দিকে এই যে আমাদের 220 কিলোমিটার আমাদের যে টোটাল রিং বা নেটওয়ার্ক কমপ্লিটলি আমাদের ফেন্সিং করে ফেলতে হবে। সে লক্ষ্যে আমাদের এবারই একটা প্রকল্প আমরা দিয়েছি, যেটা আমাদের প্ল্যানিং কমিশনে অনুমোদনের অপেক্ষা আছে। আমরা আশা করছি এ মাসে এটা অনুমোদন হয়ে গেলে আমাদের এই জায়গাতে একটা প্রকল্প আছে, আমাদের কমপ্লিট ফেন্সিং করে আমরা এটাকে ব্লক করে দিব। তারপরে আমাদের ওয়াকওয়ে এবং গ্রিন একটা বেল্ট, নো গো লাইন, এটাকে বলে নো গো লাইন, নোবডি ক্যান ক্রস দ্যাট লাইন, এটা হচ্ছে নদীর অংশ। সেভাবে পর্যায়ক্রমে আগামী 5 থেকে 7 বছরে আমাদের সরকারের যেটা টার্গেট, এই 4টা নদী বিশেষ করে যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, ক্যাপিটাল সিটি, ফেন্সিং করে ফেলা, টোটালি ফেন্সিং, ফিজিক্যাল ব্যারিয়ার, তাহলে আমি মনে করি যে দখলটা নিয়ন্ত্রণ হবে। না, কিন্তু এই যে এটা তো বুড়িগঙ্গার বিষয় বলা হলো বা তুরাগের বিষয়, পুরো দেশেই তো নদীর একই অবস্থা। সেখানে কিন্তু জেলা প্রশাসন এবং ভূমি অফিসের দ্বন্দ্ব, তারপর সেখানে যদি বিআরডব্লিউটি বা এই ধরনের সংস্থা কাজ করে তাহলে তো একই সমস্যার সম্মুখীন। সেখানে না আরেকটা বড় দ্বন্দ্ব আছে যেটা আমরা সব অনেক সময় মিস করি, বিডব্লিউডিবি। হ্যাঁ, বিডব্লিউডিবি নানান জায়গায় বন্যা নিয়ন্ত্রণের কথা বলে অপরিকল্পিত অনেক বাঁধ দিয়ে হ্যাঁ নদীর কিন্তু গতি ডাইভার্ট করে দিয়েছে এবং অনেক জায়গায় নদী এই কারণে মরে গেছে। এবং যেটা ভারতের সাথে দ্বন্দ্ব নিরসনে যখন আমরা কথা বলি, একটা বড় যুক্তি যে আমি বাদ দিলে তোমার নদী মরে যায়, তুমিও তো বাদ দিয়ে তোমার নদী মারো, মানে ইকোলজিক্যাল গ্রাউন্ড। এবং বিডব্লিউডিবি এই কাজগুলো করে বেশিরভাগ ক্ষেত্রে নদীর প্রতিবেশ ব্যবস্থার উপর এর কি প্রভাব পড়বে সেটা যাচাই না করে। যেটা আসার কথা সেটা হচ্ছে যে ঢাকার বাইরে 64টি জেলায় কিন্তু নদী রক্ষা আন্দোলন গড়ে উঠেছে, কারণ এলাকার লোকজন নদীকে নিজের লাইফের সাথে অ্যাসোসিয়েট করে। আবার যেটা হতাশার কথা সেটা হচ্ছে যে নদী রক্ষা কমিশন এখনো তার কর্মকাণ্ড নিয়ে 64টা জেলায় পৌঁছাতে পারছে না। যদিও নদী রক্ষা কমিশনের কাজ হচ্ছে বছরে অন্তত 1 মার্চের মধ্যে সরকারের কাছে একটা রিপোর্ট জমা দেওয়া যে নদীগুলোর কি অবস্থা, এবং নদী রক্ষা কমিশন যে সুপারিশগুলো করেছিল নদীগুলো রক্ষায়, সেই সুপারিশ সরকার কোথায় বাস্তবায়ন করেছে, কোথায় বাস্তবায়ন করে নাই, কেন বাস্তবায়ন করে নাই, সেটাও এই রিপোর্টে থাকবে। এবং এই রিপোর্টটা সরকার পরে সংসদে উপস্থাপন করবে। কাজে আপনি যদি আইনের ভাষা পড়েন, আইনে যদিও নদী রক্ষা কমিশনকে শুধু সুপারিশ করার ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে, ও যদি সুপারিশটাও ঠিক মতন করতো, রিপোর্টটাও ঠিক মতন করতো,
পার্লামেন্টে একটা ডিবেট হতো, তাহলে কিন্তু আমরা দেখতাম বিভিন্ন এলাকায় স্থানীয় সংসদ সদস্যরা দখলদারের পক্ষে যে ভূমিকাটা রাখেন বা বিভিন্ন জায়গায় তারা নিজেরাই যে দখলদারের ভূমিকায় অবতীর্ণ হয়ে যান, সে বিষয়টা কমে আসতে পারত। কিন্তু পার্লামেন্টে কিন্তু আমরা এখনো কোনো ডিবেট দেখিনি, which tells me that this is not a priority. পলিটিক্যাল এজেন্ডা চিন্তা করলে এইটা একটা প্রায়োরিটি না, কারণ এখনো কিন্তু সংসদে এই জিনিসটা আলোচিত হচ্ছে না, নদী রক্ষা কমিশনের কোনো রিপোর্ট আলোচিত হচ্ছে না। এবং আমি মনে করি প্রত্যেকটা এলাকার সংসদ সদস্যদেরকেও এই নদী রক্ষা কমিশনের কাছ থেকে তার এলাকায় নদী রক্ষায় কি করা উচিত সেটা বলা উচিত, এবং সেই এলাকার ডিসিকে বলা উচিত যেভাবে করে আদালতের আদেশ মেনে, আদালত তো প্রত্যেক নদী নিয়ে আদেশ দেবেন না, একটাই তো আপনার জন্য রিপ্রেজেন্টেটিভ, এইটা ধরে নিয়ে যেগুলো পোর্ট সেগুলো বিআইডব্লিউটি কে সাথে নিয়ে সীমানা করো, বাকিগুলো নিজেরা সীমানা করো এবং দখল মুক্ত করো, সেরকম কোনো কর্মসূচি দেখতে পাই না। তাহলে দখল তো এখনো চলছে। দখল চলছে কারণ এখানে আমি যেটা বললাম আগেই, আমাদের বিতর্ক রয়েছে পিলার নিয়ে। আমি যদি বিতর্কটা অবসান করতে পারতাম, হুইচ ইজ দি ডিউটি অফ ডিসি, ডিসি আমাকে বুঝিয়ে দিবে এবং নিরঙ্কুশ বুঝিয়ে দেওয়া, সেখানে কোনো দ্বৈততা থাকবে না, কোনো ধরনের আমাদের ডিবেট থাকবে না, সেখানে ডিবেটগুলো সৃষ্টি হচ্ছে। আমি এখনও স্যাটিসফাইড না উইথ ঢাকা এবং নারায়ণগঞ্জ রিভার কোর্টের ডিমার্কেশন। আমি তো এখানে নিজেই বুঝতে পারছি যে যেভাবে 2009 সালে জরিপটা করা হলো, সেভাবে পিলারটাকে নিয়ে এখন পর্যন্ত বিতর্ক হচ্ছে বিটুইন বিআরডব্লিউটি অ্যান্ড ডিসি। ডিসি টেলস মি দ্যাট ইউ গো টু সিএসএনআরএস, আমি বলি যে না, গো টু দি নদীর ফোরশোর লাইন, যেটা নদীকে প্রোটেক্ট করবে। তো সেইখানে আমাদের 35-3 যে রায়টাকে সঠিকভাবে যদি ইন্টারপ্রেট পড়েন, তাহলে কিন্তু নদীর পাড়টা রক্ষা করার জন্য আমরা যেটা করছি, হুইচ ইজ রাইট, নদীর স্বার্থ রক্ষা করার জন্য। আর এখানে আমাদের যে তালিকাটা, সেখানে ডিসিরা যেটা করে থাকেন সেটা হলো যে আপনার 61, 65 রুলের মধ্যে নদীর ন্যাচারালি প্রসেস হয়ে ভরে গেছে, সেটা দেখে ওনারা একটা বন্দোবস্ত দেওয়ার কিন্তু ওনাদের একটা ক্ষমতা আছে, সেটাকে ওনারা অপব্যবহার করছেন। এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি আমাদের ঢাকাতে অনেক জায়গাতে, যেখানে আমরা অপারেশন চালালাম, সেখানে কি আমরা দেখলাম যে আমাদের রেকর্ডে নদী, কিন্তু এটা রেকর্ডীয় সম্পত্তি। আন্তঃমন্ত্রণালয়ে যে বৈঠক হয় আপনাদের, সেখানে এখানে তো বললাম একটা আগে যে একটা চক্র জড়িত, এবং এই চক্রটাকে আমি মনে করি যে আইনগতভাবে যদি আমরা সঠিকভাবে এটা ব্যাখ্যা করি, তাহলে দে উইল প্রুভ টু বি রং, এটা আমাদের পক্ষেই যাবে। কিন্তু মিনওয়াইল যে ক্ষতিটা করে গেলেন নদীর, এটা তো অমার্জনীয় একটা অপরাধ, এবং এটাকে আবার রিকভার করা, ইট ইজ এ টু কস্টলি অ্যান অ্যাফেয়ার্স। এবং আপনি যখন নদীর এই অপসারণ করবেন, বালি বা পাথরগুলো, কনস্ট্রাকশন মেটেরিয়ালগুলো, এগুলো আপনি কোথায় নিয়ে যাবেন? আপনি তো যেখানেই নিয়ে যান সেখানে একটা পরিবেশ বিপর্যয়, একটা শঙ্কা থেকে যায়। সেই বিষয়গুলো কিন্তু অ্যাড্রেস করা এবং এগুলো হ্যান্ডেল করা ইজ টু কমপ্লেক্স। আপনি যে আমরা কয়েকটা জায়গাতে গিয়ে দেখেছি যে বর্জ্য মনে করেন যে 300 ফুট 400 ফুট ভরে ফেললো, আমি গিয়ে অপসারণ করলাম, 1 মাস আমি একটা অপারেশন করলাম, দেন ওয়ার আই টেক ইট, আমি এগুলো কোথায় নিয়ে যাব, কার কাছে রাখবেন? এবং এটা আমি ট্রান্সপোর্ট করে নিয়ে গিয়ে আমি ফর এক্সাম্পল আমাদের ঢাকাতে আমাদের এটা আমাদের যে জায়গাটা, সেটা হচ্ছে আমাদের লোহারপুল, আমাদের যে কামরাঙ্গীচর এলাকাতে, আমরা এক আদিবুড়িগঙ্গা রিভারের একটা মুখটাকে আমরা অপসারণ করার জন্য আমরা প্রায় 3 মাস অপারেশন করে আমাদের সিটি কর্পোরেশনের সঙ্গে প্রায় 200 ট্রাক মোবিলাইজ করে আমি কিন্তু সাকসেসফুল হতে পারিনি। আর যেখানে আমরা ওয়েস্টগুলো ফেললেন, সেখানেও তো আরেকটা বিপর্যয় সৃষ্টি হয়েছে। সুতরাং এই যে আপনার বিষয়গুলো একদম ইনস্ট্যান্টলি অন দি গ্রাসরুট লেভেলে এটা কন্টেইন করা উচিত, এবং এটা শুধু একাপক্ষে সরকারের মনে করে দায়িত্ব মনে করি না, এখানে জনগণকে সম্পৃক্ত করতে হবে। আমাদের পলিটিক্যাল যারা লিডার এখানে যারা আছেন, এমপিরা আছেন প্রত্যেকটা এলাকাতে, তাদেরকে সম্পৃক্ত করতে হবে, স্থানীয় কাউন্সিলরদেরকে এগিয়ে আসতে হবে, এবং জনগণকে বলতে হবে যে ইট ইজ অলসো মাই রাইট অ্যান্ড ডিউটি টু প্রোটেক্ট দ্য রিভার। জনগণ সরকারের না তো এটা, মন্ত্রণালয়গুলোর তালিকা দিলেন, কর্তৃপক্ষের তালিকা দিলেন, আবার বলেন কুচক্রী মহল জড়িত, চক্র জড়িত, এখানে এই সবকিছুর ঊর্ধ্বে এখানে আমরা দেখেছি যে আপনার অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে গিয়ে আপনি কাকে অ্যাওয়ার করবেন? যারা এগুলো করছে তারা তো সমাজের অনেক উঁচু স্তরে সচেতন, হ্যাঁ বলে দাবি, দে আর অলরেডি সচেতন, দে নো, এন্ড ওনারা কিন্তু ক্রাইম করেই যাচ্ছেন। এখানে আইনের প্রয়োগটা যদি সঠিকভাবে, এবং আমি তো বললাম যে এটা নদী হত্যা করা মানে হচ্ছে একটা মানুষ হত্যা করার শামিল, আপনি যদি এটা খুনের আসামি হিসাবে তাকে চিহ্নিত করে শাস্তি দেওয়ার বিধান করতে পারতেন, তাহলে আমার মনে হয় এটার এই দুর্দশাটা অনেক আগে আমরা অ্যারেস্ট করতে পারতাম। যেখানে বিআরডব্লিউটি এর কিন্তু নদীর পারে পরে আমার ম্যাজিস্ট্রেট, আমি আগে বলেছি, যাওয়ার কিন্তু সুযোগ নেই, বা আমার আইনগত যে আমাদের প্রাধিকারটা বা আমাদের যে অথরিটিটা সেটা নেই, সেটা আছে পরিবেশ মন্ত্রণালয়ের। সেখানে পরিবেশ মন্ত্রণালয়ের তো একটা অধিদপ্তর, সেটাই পরিবেশ মন্ত্রণালয় দেখা উচিত। কারণ এখানে সমন্বয়ের বিরাট একটা বিষয় জড়িত, সেখানে উই আর এ প্লেয়ার আউট অফ 17,
এখন যেটা বললেন যে কে কার দায়িত্ব পালন করবে, সেখানে সমন্বয় যে নদী রক্ষা কমিশন গঠন করা হয়েছিল, নদী রক্ষা কমিশন তো সুপারিশ করতে পারেন, কিন্তু ওনার কিন্তু কোনো হাতিয়ার নেই। হি হ্যাজ গট নো এক্সিকিউটিভ এই চিঠি অথরিটি। চালাচালি হতে হতে নদীর না না গভীরতা কমে উনি যাচ্ছে। সুপারিশটা সুপারিশ মোজাম্মেল করবেন। ভাই যদি ভালো করে করে এন্ড ইফ দ্যাট ইজ মেড পাবলিক, সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। আপনি প্রথমে বলছিলেন না যে প্ল্যানটাই তো হয়নি, প্ল্যানটা যদি হতো তাইলেও কিন্তু সেটা একটা অনেক বড় ব্যাপার হতো, আমরা ওয়াচডগ হিসেবে থাকতে পারতাম। আপনি শিকস্তি পয়স্তির কথা বলেছেন, এটাও কিন্তু আদালতের রায়ে স্পষ্ট করে বলে দেয়া আছে। নদী যদি তার গতিপথ পরিবর্তনও করে ফেলে তাহলেও তো পুরনো গতিপথটা নদীর প্রপার্টিই থাকবে, ইট উইল নট হ্যাভ ফ্লো, কিন্তু নদীর প্রবাহ হিসাবে নদী হিসাবে তো থাকবে। এটা যদি ডিসি কাউকে বন্দোবস্ত দিয়ে থাকে, কি অ্যারেঞ্জমেন্টে সে বন্দোবস্ত দিয়েছে, এই রিপোর্টটা কিন্তু তার কোর্টে দেওয়ার কথা, কিন্তু সেটা তো হয়নি। একটা প্রশ্ন করি ভাই, যেহেতু এই এজেন্সিগুলোর মধ্যে কোঅর্ডিনেশনে দেখা যাচ্ছে অসুবিধা হচ্ছে, মানে এমন না বসতে অসুবিধা হচ্ছে কিন্তু একজনের বক্তব্য আরেকজন মানছে না, সেক্ষেত্রে কি আপনি মনে করেন যে প্রধানমন্ত্রীর দপ্তরের একটা ইন্টারফারেন্স চাওয়া যেত? ইতিমধ্যে হয়েছে এটা। আচ্ছা এবং হয়েছে। এটাকে এই ঢাকার 4টা নদী এবং কর্ণফুলী নদীকে বাঁচানোর জন্য, রিকভার করার জন্য ইতিমধ্যে একটা কমিটি ফর্ম করা হয়েছে, হুইচ ইজ ফ্রম প্রাইম মিনিস্টার্স অফিস। ইনিশিয়ালি এটা নৌ মন্ত্রণালয়কে দেওয়া হয়েছিল, পরবর্তী শিফট হয়ে এটা এলজিডির ঘাড়ে চলে গেছে, যেহেতু আমাদের সবগুলো সিটি কর্পোরেশন স্থানীয় সরকার বিভাগের আন্ডার স্থানীয় সরকার, ইভেন আপনার রাজুকো আন্ডার স্থানীয় সরকার, সুতরাং এটা কিন্তু ওনাদের আন্ডার এখন গিয়েছে। এখন একটা ফলপ্রসূ একটা দিকে যাচ্ছে, বাট স্টিল ইন দি ডকুমেন্ট, এটা এখনও কার্যকরী কোনো কিছু আমরা দেখছি না। এটা যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। এবং এটা 3 মাসের একটা সময় দেওয়া ছিল ফাইনাল রিপোর্ট সাবমিট করার, কিন্তু ইতিমধ্যে 6 মাস পার হয়ে গেছে। বাই দি টাইম ইলেকশন ইজ কামিং, সুতরাং এটা এর ভিতরে কতটুকু কার্যকরী আমরা দেখতে পাবো আমি জানি না। বাট আমরা যেটা করছি বিআরডব্লিউটিএ, এই ওভারঅল এই আমব্রেলার ভিতরে বিআরডব্লিউটিএ যে অংশটা আসবে থ্রু দি সেমিনার, আমি জানি আমার ঘরে কি আসবে। ইতিমধ্যে কিন্তু আমি আমার প্ল্যান করেছি ফর দি লঙ্গার টার্ম অ্যান্ড শর্ট টার্ম। সেখানে আমরা ইতিমধ্যে 2টে পার্ক করেছি, যেখানে অবৈধ দখল ছিল মুক্ত করে আমরা আজকে জাহাজ নিয়ে যেখান থেকে শুরু করলাম যাত্রা, সেখানে একটা পার্ক হয়েছে, আপনি খেয়াল করেছেন ইকো পার্ক। হ্যাঁ, আপনি নারায়ণগঞ্জ গেলে দেখবেন খানপুরে একটা ইকো পার্ক, সেখানে কিন্তু দখল ছিল। তেমনি এবার আমরা 50 কিলোমিটার ওয়াকওয়েতে এই দখল মুক্ত করে, যারা দখল করেছেন বিভিন্নভাবে অবমুক্ত করে, আমরা নদীর পাড়ে আমরা ইকো পার্ক করে দিব আরও 3টা। এই ইকো পার্কগুলোর মালিকানা কার কাছে ইকো পার্কগুলোর মালিকানা হচ্ছে বিআরডব্লিউটি এর, বা দিজ আর দি জমিটা রিভারের অংশ, নদী যে তীরভূমি, সেখানে আমরা ইকো পার্ক করে ঢাকাবাসীদের জন্য বিনোদন ক্ষেত্র হিসাবে প্রায় মোর দেন ডজন ইকো পার্ক আমরা ঢাকার চারিদিকে নদীর বেল্টে আমরা করতে চাই। 2টো হয়েছে, আরও 3টা হবে এবছর, এবং পর্যায়ক্রমে আগামী 5 বছরে। মানে একদিকেই হচ্ছে না, না, একটা নারায়ণগঞ্জ হয়েছে, একটা ঢাকায় হয়েছে। ঢাকায় হচ্ছে। এখন এই মুহূর্তে একটা হবে আশুলিয়াতে, একটা হবে আমাদের সিন্নিটেক, যেটা আমাদের মিরপুরের বোটানিক্যাল গার্ডেনের উল্টো দিকে, আর একটা হবে কাঁচপুর ব্রিজের উত্তরে। সেই 3টা এবার আমরা করব, যেগুলো সবগুলো এখন দখলে আছে। এগুলো আইডেন্টিফাই করেছি, ইতিমধ্যেই কিছু কিছু বনায়ন করা হয়েছে, এবং এই পর্যায়ক্রমে ঢাকার চতুর্দিকে। আর আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে, দেখেন এই ঢাকাতে যে নদীর পাড়ে বালির ব্যবসাগুলো হচ্ছে, আমি ডেভেলপমেন্টের বিরুদ্ধে না, কিন্তু নট অ্যাট দি কস্ট অফ দি রিভার। পৃথিবীর যে কোনো ক্যাপিটাল সিটিতে গেলে আপনি এরকম দেখবেন না যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল ইজ কামিং ফ্রম অ্যান্ড উইদিন ক্যাপিটাল সিটি, ইজ কামিং সামওয়্যার ফ্রম, ইউ নেভার নো কোথা থেকে আসছে। তো ঢাকাকে বাঁচানোর জন্য, নদীর পরিবেশকে রক্ষার জন্য আমি মনে করি যেগুলো নদীকে ক্ষতি করছে, যেমন বালি এবং পাথর, যেগুলো ফাইন পার্টিকেলস, অর্ধেক উঠে অর্ধেক নদীতে যায়, সেখানে আবার সরকারকে খরচ করতে হচ্ছে নাব্যতা ফিরিয়ে আনার জন্য। অনেক জায়গায় গেলে এখন আপনি স্পিড বোটে আটকে যাবেন, বিশেষ করে বালু এবং তুরাগ নদীতে যেতে পারবেন না। এই ক্ষতিগুলো করছে কারা? এই যে প্লাবনভূমি ভরার নামে আপনার সিটিতে যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে সোফার, আমাদের যে বিভিন্ন ধরনের আবাসিক প্রকল্প নামে ড্যাবকে ভায়োলেট করে ভরাট হচ্ছে, সেগুলোর বালির 25% ইজ গোয়িং টু রিভার, এই 4টা নদীতে। সেইখানে আমরা বলেছি পর্যায়ক্রমে বালির এই প্রবাহটাকে ঢাকা থেকে বের করে দিতে হবে, এবং এখানে আমাদের এমন পরিবেশ সৃষ্টি করতে হবে যেন বাণিজ্যিক কার্যক্রম থাকে, হুইচ ইজ গুড ফর দি রিভার, অ্যাট দি সেম টাইম নদীটাও কোনো ক্ষতিগ্রস্ত না হয়। বলছিলেন যে ডকইয়ার্ডও সরিয়ে নেবেন। ডকইয়ার্ডকে সরার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর একটা প্রতিজ্ঞা আছে, এবং এখানে বলা হয়েছে এই বুড়িগঙ্গা থেকে বিশেষ করে ভাটি অঞ্চলে সরিয়ে নিতে হবে। এটা কিন্তু গত 5 বছর আগে একটা কমিটমেন্ট ছিল, কিন্তু এগুলো এখন পর্যন্ত করা সম্ভব হয়নি। আর যতগুলো ডকইয়ার্ড আপনি বুড়িগঙ্গাতে দেখবেন, এগুলো একটাও বৈধতা নেই, সবগুলি অবৈধভাবে চলছে, কিন্তু এগুলোকে সরানো যাচ্ছে না। বুড়িগঙ্গা নিয়ে কথা বলছিলাম আমরা ওই যে অনুষ্ঠান শুরুর আগে যেটা আলোচনা করছিলাম, যে তুরাগ এবং বালু নদী, এই যে পূর্বাচলকে ঘিরে বা আশপাশে যে আবাসন উত্তরাকে ঘিরে যে নদীটা, সেই নদী কিন্তু যে ভাই যেটা বলছিলেন যে নির্মাণ সামগ্রী, তারপর হচ্ছে আবাসন প্লট,
এগুলো করতে যেয়ে কিন্তু এটা প্রায় হত্যা করা হয়েই গিয়েছে বলা যায়। বিশেষ করে প্লাবনভূমি। হ্যাঁ, সে প্লাবনভূমি। ভাই একটা কথা একটু আগে আপনাকে জিজ্ঞেস করি, ওর এটা উত্তর দেওয়ার আগে, গতকাল না পরশু পত্রিকায় দেখলাম ঢাকা ওয়াসা 5টি খাল উদ্ধার করবে, 5টি খাল উদ্ধারের খরচ পড়বে 600 কোটি টাকা। এখন আপনি যে কিলোমিটারের পরিমাণ বললেন, ঢাকার চতুর্পাশে 220 কিলোমিটার নদীপথ থাকা একটা রাজধানীর জন্য কি পরিমাণ আশীর্বাদ হতে পারত। এই 220 কিলোমিটারকে দখল মুক্ত করতে তাহলে আপনার কতশো হাজার কোটি টাকা লাগবে। না, এটা 220 কিলোমিটার দুই পারে, আপনি যদি বেষ্টনী বলেন 110। দুই পারেই তো অবৈধ দখল মুক্ত করতে হবে। তো যদি 5টা খালকে উদ্ধার করতে 600 কোটি টাকা লাগে, তার বেশিটাই যাবে হচ্ছে ওই যারা দখল করেছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে। তো আমার এখন তাহলে প্রশ্ন হচ্ছে, এটা যদি একটা দৃষ্টান্ত সেট করে ফেলা হয়, তাহলে নদীর দখলদারেরাও কিন্তু এক সময় ক্ষতিপূরণ চাওয়া শুরু করবে, তখন মুশকিল হয়ে যাবে। সো কামিং ব্যাক টু, এবং ওয়াই শুড আই পে? আমি আমার ট্যাক্স পেয়ারের মানে আমি কেন দেব ভাই? আমি আসলে বলতে চাই, যেমন হাজারিবাগ থেকে ট্যানারি যখন সরিয়ে নেওয়া হলো সাভারে, আমি তখন বলতে চেয়েছিলাম আমার ট্যাক্সের টাকা সরকার যেন এই রিলোকেশন প্রকল্পে ব্যবহার না করে, বিকজ আমি নিশ্চিত জানতাম যে তারা যেতে দেরি করবে, তারা বুড়িগঙ্গাকে মেরে পরে গিয়ে ধলেশ্বরীকে মারবে এবং নানান কাহিনী করে সিইটিপিটা চালু করবে না, কারণ ব্যবসায়ীদের তো অনেক টাকা পকেট থেকে গুনতে হবে। তো আমার মনে হয় কি যে এই সমস্ত উচ্ছেদ কার্যক্রম করার আগে জনগণকে একটু বলা উচিত যে ডু ইউ রিয়েলি ওয়ান্ট ইয়োর মানি টু বি পেইড, বিকজ আমরা এর আগেও তো দেখেছি দখল উচ্ছেদ হয়েছে আবার গিয়ে ঘর বাড়ি বানিয়ে দিয়েছে, তাহলে আমার ট্যাক্সের টাকা আমি আপনাকে দেবো কেন? ছিল অ্যাবাউট বালুর এখানে তো পানি তাও প্রবাহ আছে, বালু তো অনেক জায়গায় একদম থমকে দাঁড়ানো পানি, মনে হবে ইট ইজ আ কন্টামিনেটেড লেক। এইগুলো অ্যাজ আই সেড, এটা তো আমার কেন মেঘনা যাইতে হবে ঢাকা শহরের মানুষের পানির জন্য? কেন বুড়িগঙ্গা, কেন শীতলক্ষা, ধলেশ্বরী আমাকে পানি দিতে পারবে না? আমরা যখন ট্যানারি সরে গেল হাজারিবাগ থেকে ধলেশ্বরী, পত্রপত্রিকা গণমাধ্যম সমানে বলে যাচ্ছে ধলেশ্বরীও তারা গিয়ে দূষিত করছে। কেন করছে? 2টা কেমিক্যাল এনে মিশানোর কথা, সেই কেমিক্যাল 2টা চাইনিজ কোম্পানি আনছে না, একটা এনেছে আরেকটা আনেনি, কারণ সরকার 5th LC ওপেন করেনি। সরকার কেন 5th LC ওপেন করেনি? কারণ 4th LC তে যেগুলো মালামাল এনেছে ওগুলো সাবস্ট্যান্ডার্ড ছিল, প্রাইসটা তো আমরা পে করছি, তাই না? এখন এই যে এই টাকাটা মেঘনার থেকে পানি আনবে, আমাকে বেশি দাম দিয়ে পানি খেতে হবে, এইটা কি আসলে কারোর জন্য প্রায়োরিটি? নদীটা রক্ষা, নদীটা এই প্রাণ ব্যবস্থাটাকে ফিরিয়ে আনা, এটা কি আসলে কারোর জন্য প্রায়োরিটি, অর ইটস ইওর লোন ফাইট? না, এখন বিষয়টা হলো কি, আমাদের মূল প্রবলেম হয়েছে ঢাকা মাস্টার প্ল্যানকে ঠিকমতো ইমপ্লিমেন্ট করতে পারিনি আমরা। সো আপনি যদি স্বাধীনতা উত্তর এবং পরবর্তী সময় ধারাবাহিক ঢাকার ড্যাপটা কি, ঢাকার মাস্টার প্ল্যান, সো মাস্টার প্ল্যানটাকে বাস্তবায়ন করা, এনশিওর করার দায়িত্ব হচ্ছে রাজুকের, তখন ডিআইটি ছিল। সুতরাং ওইটা কিন্তু আমরা এনশিওর করতে পারিনি যে রিমেইনস উইদিন দি মাস্টার প্ল্যান, যেখানে লেক, যেখানে পানি, যেখানে জলাশয়, যেখানে ওয়াটার রিজার্ভার অথবা আপনার খাল আর নদী তো আছেই, তো এটাকে অ্যাজ ইট ইজ রেখে, ন্যাচারাল রেখে বাকি ডেভেলপমেন্ট করা। এবং ঢাকা আরবানাইজ হয়েছে উইথ দি কস্ট অফ, ঠিক আছে, আমাদের ইকোনমিক্যাল গ্রোথ হয়েছে, পরিবেশ দূষণ হয়েছে, এটা যে কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে এটা হয়ে থাকে, বাট আমাদের এখানে উই ডিড নট এনশিওর দ্যাট টোটাল সিস্টেম ইজ ডিসেন্ট্রালাইজড অ্যামাং দি 7 প্রভিন্সিয়াল সিটি। আমাদের অন্যান্য বিভাগীয় শহরগুলোতে আমরা ছড়িয়ে দিতে পারিনি, ফলে সবাই ঢাকাতে এসছে, এখনো আসছে, ভবিষ্যতে আরো বিকেন্দ্রীকরণ হয়নি। সেটা আমার কাছে মনে হয় মূল সমস্যা। বরযাত্রার মতন যত লোক পারেন নিয়ে আসেন। সো ঢাকার তো ইট হ্যাজ এ ক্যাপাসিটি, কত ক্যাপাসিটি সে হোল্ড করবে, ইট হ্যাজ এ ক্যাপাসিটি। আপনি একটা বাকেটে কতটুকু পানি ধারণ করবেন, তার থেকে বেশি দিলে তো ইট উইল লুজ ইস ক্যাপাসিটি, তাই না? ঢাকার ক্ষেত্রে তাই হয়েছে। আপনি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করেন, ইন্ডাস্ট্রিয়াল জোনে করেননি, আপনি আবাসিক এলাকাতে করেছেন ইন্ডাস্ট্রি, আপনি কলকারখানা করেছেন উইদিন দি ডোমেস্টিক এরিয়া, এবং সেখানে আপনার লোকজনের যখন অতিরিক্ত হয়ে গেছে, এখানে প্রায় 2 কোটি প্লাস লোকের, তখন লোকজনও খুঁজে বেড়াচ্ছে কোথায় তার আবাসন, সে নিজেই তার অবস্থান খুঁজে নিচ্ছে। এখানে আমাদের লং টার্ম যে সলিউশন হওয়া উচিত সেটা হচ্ছে ঢাকাকে আপনার একটা পরিচ্ছন্ন হিসাবে রেখে অন্যান্য বিষয়গুলোকে ঢাকার থেকে বাইর করে দেওয়া। যেটা আমাদের পারবেন না কেন? ঢাকার চারপাশে জায়গাগুলো দখল হয়ে গিয়েছে, দখল হয়ে সিলেট পর্যন্ত পূর্বাচল সিটি চলে গেছে ভাই।
এবং রাজুকের পূর্বাচল সিলেট পর্যন্ত চলে গেছে। এখন সিলেট এটা পূর্বাচল। মাওয়া পর্যন্ত যাচ্ছে। সিলেট মাওয়া পর্যন্ত মাওয়া তো যাচ্ছে। আছে মাওয়া তো- সেখানে, মাওয়া তো সিলেট আছে। কোথায়? সিলেট মাওয়া পর্যন্ত পূর্বাচল আছে। হচ্ছে এখন। সুতরাং উই হ্যাভ ফেইল টু এনশিওর দি ইমপ্লিমেন্টেশন অফ আওয়ার মাস্টার প্ল্যান। সেখানে আমাদের সবচেয়ে বেশি এবং এই বড় বিভিন্ন দুর্বলতা। সময় বলা হচ্ছিল যে এই যে ঢাকার চারপাশে নদীকে ব্যবহার করে এই যে আমাদের যানজট, এই যে ঢাকার যে যানজট সেটা সার্কুলার ওয়াটার সার্কুলার ওয়াটার Circular water হ্যাঁ সেটা করা, সেটাও তো সার্কুলার ওয়াটার ব্যাপার আমি একটা বলি। আমাদের এখানে 14টা ল্যান্ডিং স্টেশন আমরা করলাম 2টা ধাপে, এবং ল্যান্ডিং স্টেশনগুলো কি, এগুলো হচ্ছে পন্তুন এবং কানেক্টিভিটি টু দ্য শো। কিন্তু দুঃখজনক হলো আমাদের এই যে একটা সার্কুলার ওয়াটারওয়েকে নিয়ে একটা যে মহাপরিকল্পনা করা হয়েছিল, সেখানে রোড এবং রেলকে লিঙ্ক করা হয়নি। মাল্টি মোডাল কানেক্টিভিটি আমরা কিন্তু এনশিওর করতে পারিনি। ফলে আপনি ঘাটে নামলেন, আপনি তো সেখানে বাস দেখতে পাচ্ছেন না, রেলওয়ে স্টেশন নাই, আপনাকে হেঁটে যেতে হচ্ছে, রাত্রিবেলা এখানে নিরাপত্তার অভাব। অতএব এটা কিন্তু আমাদের ডিটিসিএ যেটা আমাদের করা উচিত ছিল, একটা আমব্রেলার আন্ডারে এটা 3টাকে নিয়ে আসা, আন্ডার ওয়ান মিনিস্ট্রি। মানে রেল মিনিস্ট্রি রেল করছে, ওয়াটার মিনিস্ট্রি ওয়াটার করছে, আর রোড মিনিস্ট্রি রোড মানে করছে। সবাই একা একা স্বপ্ন দেখছে। কানেক্টিভিটি নাই। আমি অনেক দেশে গিয়েছি, সেখানে আপনার নদী পথে গেলে আপনার সেম টিকেট ইজ ভ্যালিড ফর বাস অ্যান্ড ট্রেন। আপনার বিকল্প কিন্তু It's আপনার one public ওয়ান transport পাবলিক ticket. ট্রান্সপোর্ট সিস্টেম। আপনার নদীতে গেলেন, আপনি টিকিট করলেন, আপনি এখান থেকে আপনার টঙ্গী পর্যন্ত, যেখানে নদী পর্যন্ত যাবেন একই টিকিট আপনার বাসে একই চলে টিকেটে যাবে। বাসে বা এবং ওইখানে আপনি গিয়ে দেখবেন যে 12টা 10 12টা 12তে আপনার একটা ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল। তো এটা তো আমাদের টুডে টুমরো করতে হবে আমাদের। তবে একটা ভালো দিক যেটা হলো, আমাদের সার্কুলার ওয়াটারওয়ে প্যাসেঞ্জারের জন্য সেভাবে আমাদের পপুলার না হলেও আমাদের কিন্তু কার্গোর জন্য হয়েছে। আপনি দেখেন এখানে কত কার্গো, এই কার্গো কিন্তু একসময় আসতো না, এই কার্গো ব্যবহার হচ্ছে, এবং কার্গো ট্রিমেন্ডাসলি কন্ট্রিবিউট করছে টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট অফ ঢাকা সিটি ইন এনি ফর্ম। এখানে আপনি কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল বলেন, খাদ্য বলেন, অথবা কয়লা বলেন, সেটা হচ্ছে। প্রচুর আসছে। এবং আগে যেটা রোড হয়ে আসতো, এখন রেলওয়ে নদী পথে আসছে। কিন্তু রেজনা ভাই, যিনি আগামীর কথা বলছেন, আগামীতে হবে, এই আগামীতে যাওয়ার ক্ষেত্রে হওয়ার ক্ষেত্রে স্বপ্ন যদি সবাই একা একা দেখি, 3জন 3 রকম ভাবে আলাদা স্বপ্ন দেখি, তাহলে সে আগামীতে যাবো কিভাবে? 3জন আবার স্বপ্ন আলাদা করে দেখলে সমস্যা নেই, 3জন আবার 3 স্বপ্ন তিন দেখে, স্বপ্ন সেখানে দেখছি, হচ্ছে হ্যাঁ, সমস্যা। সেটাই। যেমন আপনি সার্কুলার ওয়াটারওয়ে কখনো চালু করতে পারবেন না, কেন জানেন? বাস মালিকেরা দেবে না। হ্যাঁ। কখনো ঢাকা নারায়ণগঞ্জে ট্রেন কেন পপুলার করতে পারেন নাই? প্রাইভেট বাস মালিকেরা কখনো সেটা অ্যালাউ করে না, কারণ তাহলে তো প্যাসেঞ্জার সব ট্রেনে চলে যাবে, ও তো যানজট ছাড়া চলে আসবে। বাস মালিকেরা সেখানে বাধা। সেখানে যে মোটিভেশন এবং মোবিলাইজেশনের দরকার এবং শাসন অনুশাসনের দরকার, সেটা কিন্তু আমরা আসলে কখনো দেখি না। স্বপ্ন একটা, স্বপ্ন হ্যাজ বিন সেট, কিন্তু আমার যেটা মনে হয়েছে, আমি আবারও বলছি, যে আমাদের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বোচ্চ প্রতিশ্রুতি দরকার। কিন্তু এটা কিন্তু একটা ডন্টিং টাস্ক। আমরা যেরকম সহজে বলে ফেলতেছি, অত সহজ না। এই যে এরকম যারা অনেক দিন যাবত দখল করে আছে, এক একটা দখলকে বলেন তো ভাই, 1 কিলোমিটার দখল সরাতে আপনার কি পরিমাণ টাকা লাগবে? হিউজ হিউজ। আর দে গোয়িং টু পে? আর দে গোয়িং টু পে? এরা তো পে করবে না। প্লাস হচ্ছে আপনাকে উকিলের ঝামেলা পোহাতে হবে, আপনার বিরুদ্ধে কন্টেম্পট হবে, কন্টেম্পট হলে আবার আপনি সরকারি কর্মকর্তা, আপনার উকিল নিজের পয়সা থেকে নিজের দিতে হবে। সো এগুলো ঝামেলা আছে। একটা কালচার অফ ইম্পিউনিটি হয়ে গেছে। তো নদীর ক্ষেত্রে কেবল না, সব কিছুর ক্ষেত্রেই এটা আমাদের হয়ে গেছে। 220 কিলোমিটার তো সিরিয়াস ব্যাপার। দিস কুড হ্যাভ বিন সাচ আ ব্লেসিং ফর আস, যে আমরা নদী পথেই আসবো এবং যাবো মালয়েশিয়ার মতন শহরে, কুয়ালালামপুরের মতন শহরে, পেনাংয়ের মতন শহরে, কিন্তু আমরা নদী পথে শর্ট জায়গাগুলো যাচ্ছি। কিন্তু এই প্রকল্পগুলো শেলফড হয়ে যায়, তার কারণ why do we need so many flyovers? Perhaps we don't. Perhaps তার হাফ এখানে আমরা যদি ইনভেস্ট করি, সেখানেই হয়তো আমরা অনেক সমস্যার সমাধান পেয়ে করতে যাই। পারতাম। কাজে আমার কাছে মনে হয় স্বপ্ন একটাই হতে হবে, এই স্বপ্ন দেখতেই থাকতে হবে, সেটা হচ্ছে নদীগুলো পরিষ্কার হবে, নদীগুলো দখলমুক্ত হবে এবং নদীর পাড় দিয়ে আমরা হাঁটতে পারবো, এই প্রজন্ম হাঁটবো এবং পরের প্রজন্ম হাঁটবে। কিন্তু নদীকে যেভাবে সহজে শাসন করা যায়, এই যে যারা দখল করেছে তাদেরকে শাসন করা যাচ্ছে না, এটা তো সমস্যা। আমি এই যেখান দিয়ে এখন আমরা যাচ্ছি, এটাকে আপনাকে দেখাই ডান দিকে, এই জায়গায় 1 বছর আগে কিন্তু অবৈধ দখলই ছিল। আমরা এখানে বনায়ন করেছি, আপনি দেখেন, খেয়াল করবেন, এটা কিন্তু সব গাছ। এবং তারপরে আমাদের এখন যেটা লং টার্ম, এটা হলো শর্ট টার্ম সলিউশন, ইমিডিয়েট সলিউশন, যে আপনি ওদেরকে অপসারণ করে গাছ লাগিয়ে দেন এবং এটাকে জনগণকে সম্পৃক্ত করেন। এলাকাকে আমরা এখানে যারা ছিল তাদেরকে আমরা উদ্বুদ্ধ করেছি, গাছটা আপনার জন্য প্রয়োজন, নেচারের জন্য ভালো, রক্ষা করাটাও আপনি মুশকিল। মেনটেন করেন। এবং এখানে কিন্তু কিছুটা রেজাল্ট আমরা পেয়েছি, এটা দে আর মেনটেনিং সামহাউ অর আদার। কিন্তু লং টার্মে যেটা করতে হবে সেটা হলো এটাকে ফেন্সিং করে দিতে হবে, এর কোনো বিকল্প নাই। ফেন্সিংটা যদি আমাদের পরিবেশবাদীরা বলে নদীর জন্য ইজ নট গুড ফর দ্য রিভার, বাট আমাদের করতেই হবে এটাকে। নদীকে বাঁচাতে গেলে আমাদের একটা নোগো লাইন, এটা দখলের চেয়ে ভালো। দখলকে বন্ধ করার জন্য একটা ফেন্স আমাকে করতেই হবে। মোজাম্মেল ভাই, no go line does not have to be structured. It can be through afforestation. Nature. আপনি একটা ন্যাচারাল ব্যারিয়ারও ক্রিয়েট করে দিতে পারেন, সেখানে আমাদের আপত্তি নেই।
বাংলাদেশের নদী আপনি দেওয়াল দিয়ে কোনোদিন আটকাতে পারবেন না। বাট এটা বন্যার সেখানে হচ্ছে সৃষ্টি দেশ ডিবেট তো। দ্যাট ওখানে আমি নেচারটাকে নেচারের মতো রাখতে গিয়ে কিন্তু আমি এখানে আমার এক্সপিরিয়েন্স বলছে যে এটা আমি পারবো না। সো আমাকে মানুষকে বাধ্য করতে হবে, ফোর্স করতে হবে, ডোন্ট ক্রস দিস লাইন। না, আপনি ওই যে মানুষদেরকে যদি পাহারায় রাখেন, যেমন করে সামাজিক বনায়নে পাহারায় রাখে, সামাজিক বনায়নের গাছ কেউ কেটে নিয়ে যায় না, ওদেরকে একটা বেনিফিট স্কিমের মধ্যে আনা হয়, অংশীদারমূলক একটা অংশীদারিত্বমূলক ব্যবস্থাপনায় যদি আনেন। দেয়াল দিয়ে তো ভাই বাংলাদেশের নদী ইউ ক্যান্ট না, ভিজুয়ালাইজ। ওই দেয়াল না, আমি যেটা বলেছি সেটা হলো নদীর পার and বনায়ন and রেলিং, হ্যাঁ অফ কোর্স, which is a part of the আমরা রাজশাহীতে তো পদ্মা নদী তো ওরকম না, it দেখেছি। is not a boundary wall, it is a barrier, is a fencing line সেটা আমাদের করতেই হবে। এবং এটার জন্য আমি আগে বলেছি যে আমাদের একটা প্রকল্প পাস হয়েছে, সেটা 850 কোটি টাকার প্রকল্প। সেখানে আমরা এখন ইকো পার্ক করবো 3টা, 50 কিলোমিটার ওয়াকওয়ে, যেখানে সবচেয়ে বেশি দখলপ্রবণ এলাকা, 50 কিলোমিটার 50 কিলোমিটার আউট অফ আমাদের আউট অফ 20 কিলোমিটার ইতিমধ্যে কমপ্লিট হয়েছে। এখন আমরা আরও 50 কিলোমিটার একটা প্রকল্প করেছি, যেটা আমাদের এই মাসে অনুমোদন হয়ে যাবে। হলে পরে আমরা যে সময় এলাকায় আজকে বিচরণ করলাম তার কিছু কিছু অংশ এখানে জড়িত, সেখানে আমরা মনে করছি যে ইমিডিয়েট না করলে হয়তো নদী রক্ষা হবে না। এবং তারপরে আমাদের আরও 150 কিলোমিটার করার জন্য ইতিমধ্যে স্টাডি শুরু হয়েছে। এগুলি সবগুলি হচ্ছে ঢাকার 4টা নদীকে বাঁচানোর একটা প্রক্রিয়া, যেটা মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন। এবং সেগুলোর মধ্যে ওয়াকওয়ে হবে, রেলিং হবে, এবং বললাম যে মোর দেন ডজন আমাদের পার্ক হবে। এবং লং টার্মে আমরা সমস্ত বালুগুলোকে এখানে সরিয়ে দিতে চাই এবং একটা গ্রিন বেল্ট সৃষ্টি করতে চাই মানুষের জন্য, নদীতে আসার জন্য। মানে আশাবাদী যে এই যে আপনি যে পরিকল্পনাগুলোর কথা বললেন, যে স্বপ্ন দেখালেন এটা হবে, আমাদেরকে, সেই এটা জায়গায় সম্ভব। সেটা করার জন্য আপনি প্রকল্প যে চক্রের বাস্তবায়ন কথা করলেই সম্ভব বলছিলেন, এটা। হত্যাকারীর কথা বলছিলেন, নদীকে যারা হত্যা করছে, দখল করছে, তাদেরকে আসলে শাসনে রাখা যাবে কতটা শেষ পর্যন্ত? এক সময় আমরা কিন্তু শুধুমাত্র উচ্ছেদ করতাম, এখন আমাদের নিজস্ব ম্যাজিস্ট্রেট আছে, ওনারা গিয়ে উচ্ছেদ করার সঙ্গে সঙ্গে যে সমস্ত জায়গায় ওনার পরিবেশ বিপর্যয় ঘটিয়েছেন ইন টার্মস অফ দখল এন্ড দূষণ, আমরা কিন্তু ফাইন করছি অ্যাট দি ক্যাপাসিটি অফ দি ম্যাজিস্ট্রেট। আমি ওখানে বলেছিলাম ম্যাজিস্ট্রেট হোয়াট ইজ হিজ অর হার পাওয়ার অফ ফাইন, তো সেখানে দে হ্যাভ লিমিটেশন। তো আমার অ্যাসেসমেন্টে কোটি টাকার উপরে সম্পদ নষ্ট করেছেন, তো ওয়াই নট উই এনহ্যান্স দি ক্যাপাসিটি অফ দি ম্যাজিস্ট্রেট। সেখানে আইন করে হলেও ওনাদের ক্ষমতাটাকে আরও বাড়ানো উচিত, যে অ্যাসেসমেন্টের ভিত্তিতে ওনারা এমন ফাইন করবেন যেটা গায়ে লাগে। এখন তো 5 লক্ষ টাকা ফাইন করলে ওনাদের গায়ে লাগে না। শোনেন, ওদেরকে যত টাকাই ফাইন করেন না গায়ে লাগে না। ওদের মধ্যে এমন প্লেয়ার্স আছে যাদের কোনো অ্যামাউন্ট অফ টাকাই গায়ে লাগবে না। হ্যাঁ, আমি আজকে ভেঙে দিয়ে গেলাম, কালকে আবার রিবিল্ড করবেন, ওনার এটা গায়ে লাগে না। রাত পেরোলেই আবার অবকাঠামো তৈরি হয়ে যাচ্ছে। সো সলভেন্ট, ওনাদের গায়ে লাগে না। তবে এখানে জেল এবং জরিমানা দুটোই করা উচিত। জেল দিতে পারলে এবং ওই যে হত্যা করার মতো অপরাধী করে তারপর যদি আপনি শাস্তির বিধান করতে পারতেন, খুন করার মতো যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসি, নদীকে হত্যা করা। নদী তো জীবন আছে। আমরা বলি যে নদীও নারীর মতো কথা কয়, মানে কি, নদী তো মা, তাই না? সুতরাং নদী তো আমার মায়ের সমতুল্য। সে নদীকে যারা হত্যা করছে বা পরিবেশ দূষণ করছে, তারা তো মানুষ হত্যা করার চেয়েও বড় অপরাধী। সেই পর্যায়ে যদি আমরা একটা আইন করতে পারতাম যেখানে আমাদের এখন পর্যন্ত দৃশ্যমান না, তাহলে ওনাদের গায়ে লাগতো। আই থিঙ্ক আই উড এগ্রি উইথ হিম যে নদী রক্ষা কমিশন আইন হওয়ার আগে নদী রক্ষা আইন হওয়া উচিত ছিল, তারপরে কমিশন আইন হওয়া উচিত ছিল। বিকজ নদীটাকে কেমনে রক্ষা করব, হাউ উই ডিফাইন ইট। হ্যাঁ, নদীর কি, যেমন ভারতে একটা বলেছে যে নদীও হচ্ছে এখন একটা জীবন্ত সত্তা, এবং কোম্পানির যদি কোনো ক্ষতি হয়, কোম্পানির শেয়ার হোল্ডারদেরকে যেরকম ধরা হয়, তখন নদীর কোনো ক্ষতি হলেও কিন্তু সরকারকে ওরকম ধরা হবে। আপনি যে প্রকল্পের কথা বলছিলেন না, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে এসছে, আমার একটু ওখানে চিন্তা আছে যে এত সব প্রভাবশালী লোককে স্থানীয় সরকার পর্যায়ের প্রতিষ্ঠানগুলো কতটুকুন হ্যান্ডেল করতে পারবে, এটা কিন্তু আমার একটা বড় চিন্তা। এবং স্থানীয় সরকার কিন্তু নদীর ক্ষেত্রে খুব ম্যান্ডেট নেই। ডিসির যেটা আছে, স্থানীয় সরকারের কিন্তু নদীর ক্ষেত্রে ভাই কোনো ম্যান্ডেট নেই। হ্যাঁ, ওর একটা বড় ম্যান্ডেট আছে পরিবেশ, কিন্তু নদী রক্ষায়, দখল উচ্ছেদ করা, এগুলো কিন্তু তার খুব ক্লিয়ার ম্যান্ডেট না। এবং একটা পৌরসভার চেয়ারম্যান বা একটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা একটা ইভেন আ সিটি কর্পোরেশন মেয়র, আই ডোন্ট নো সে কতটা ইফেক্টিভ হবে বলে। আই থিঙ্ক ইউ শুড আমাদের সকলের সামনে আপনাদের একটা পরিকল্পনা তুলে ধরেন। দখলদারদের নামগুলো বলেন, আমরা ভাসুরের নামগুলো একটু শুনি। আমরা তো সবসময় শুনি সরকারের কাছ থেকে ভূমিদস্যু, জলাশয়কে। মজন ভাই বললেন যে মার মতো, নারীর মতো, বা এই যে তারও জীবন প্রবাহ আছে, জীবন সত্তা আছে, তাদেরকে যারা হত্যা করছে, আপনি বিচারের কথাও একটা বললেন যে যাবজ্জীবন কারাদণ্ড, যাদেরকে শাস্তিটা দিতে চান, হ্যাঁ, তাদের নামটা প্রকাশ করে দেয়, প্রকাশ হয়ে যায়,
হ্যাঁ সমাজের কাছে, মানুষের কাছে, নদীর দুই পারের মানুষের কাছে, দেশবাসীর কাছে, তাহলে কিছুটা তো না, আমি তো আপনাকে আগেই বলেছি যে আমি উইথ মাই 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স আমি যেখানেই হাত দিয়েছি সেখানে মামলা এবং কাউন্টার মামলা এগুলি ফেস করছি। কারণ যারা দখল করে আছেন তারা কোনো না কোনো প্রক্রিয়ায় এই জমির মালিক বলে দাবি করছেন, যেটা আমাদের দৃষ্টিতে অবৈধ। ওনারা বলছেন বৈধ, কোর্টে গিয়ে মামলা করে ওনাদের পক্ষে রায় নিয়ে আসছেন, আমরা আবার যাচ্ছি আমাদের সরকারের পক্ষে। এই যে এটা সময়ক্ষেপণ এই বিষয়গুলো, এই জন্য আমার সবসময় একটা ভয়েস ছিল যে আমাদের মহামান্য হাইকোর্টে একটা সেপারেট বেঞ্চ থাকুক, যে বেঞ্চটা শুধুমাত্র নদীকে নিয়ে ডিল করবে, নদীর বিষয়গুলি নিয়ে ডিল করবে। এখন আমি জানি না যে কোন বেঞ্চে কি হচ্ছে, একটা বেঞ্চ থেকে আদেশ হচ্ছে তো আরেকটা বেঞ্চ থেকে স্টে হয়ে যাচ্ছে। এই যে একটা বিভাজন, সেখানে একটা সমন্বিত একটা জিনিস দরকার এবং ওই জায়গাতে একটা শক্ত একটা পদক্ষেপ দরকার এবং স্থানীয়ভাবে আমাদের প্রত্যেকটা জায়গায় স্থানীয় প্রতিনিধিদের সম্পৃক্ত করা দরকার। ওয়াই শুড গভর্নমেন্ট বি অনলি রেসপন্সিবল? আমি একা সরকারের পক্ষ হয়ে লড়ছি কেন? আমি কেন জনগণের সমর্থন পাচ্ছি না? জনগণ বলতে বোঝাচ্ছে জনগণের সমর্থিত যারা নাগরিক, যারা ইলেক্টেড বডি, জনপ্রতিনিধি, প্রত্যেকটা এলাকাতে জনপ্রতিনিধি আছেন, একজন এমপি আছেন, কাউন্সিলর আছেন, ওনারা কেন বুঝছেন না যে এটা নদীর অংশ? ওয়াই দে আর নট প্রোটেক্টিং? এবং জনগণ নিজে কেন বিবেক হারা হয়ে গেলেন যে আমাকে নদীকে হত্যা করতে হবে, দখল করতে হবে? দুই পার না, নদীর দুই পার না, এই যে নদীর অংশ, এই যে একটা অ্যাওয়ারনেস, আমি বলবো একটা মূল্যবোধ, জাতীয়তাবোধ বা আমার দেশাত্মবোধ, এটার অভাব। মূল্যবোধ আছে মোজাম্মেল, মূল্যবোধ আছে বলেই আপনি এখন দখল উদ্ধারে নেমেছেন। তাহলে তো দখল উদ্ধারটা তো আপনার স্বাভাবিক কার্যক্রমের মধ্যে পড়ার কথা ছিল না। দখল এমন একটা মাত্রায় গেছে যখন আপনি আর না নেমে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের মতো অ্যাবসলিউটলি। এবং এই যে উনি বেঞ্চের কথা বলেছেন, এটা কিন্তু কলকাতাতে হয়েছে, স্পেশাল বেঞ্চ অ্যাসাইন করে দিয়েছে। তারা শনিবার দিন কেবল ওই বিষয়েই মামলাগুলো শুনেছে এবং বলা ছিল যে এই বিষয়ে কোনো মামলা অন্য কোনো বেঞ্চ আর শুনবে না। তাহলে সব মামলা একখানে গেলে একটা কনসিস্টেন্সি থাকে রায়ে, নাহলে এক আদালত বলে দেবে ও দখলদার, আর এক আদালত বলে দেবে ও জমির প্রকৃত মালিক। হ্যাঁ, কাজে আমি মনে করি যে আপনার এই দাবি অত্যন্ত যৌক্তিক। তবে আপনি আমাদেরকে নাম ঠিকানাগুলো জানান আর আপনাদের পরিকল্পনাগুলো আমাদেরকে একটু দেখান। পরিকল্পনা বলে আমি পরিকল্পনার পর বলেছি যে আমাদের পরিকল্পনা বিআরডব্লিউটি এর হচ্ছে 220 কিলোমিটার ফেন্সিং ইন টার্মস অফ কম্বিনেশন অফ পার্ক অ্যান্ড ফিজিক্যাল। সেটা নান্দনিক হবে নট এট দি কস্ট অফ দি এনভায়রনমেন্ট। অবশ্যই পরিবেশ বান্ধব হবে, কারণ এটা আমাদের পরিবেশবাদীদের সঙ্গে পরামর্শ করেই ডিজাইনটা করতে হবে। এই ডিজাইনটা এমন যেটা আমাদের মানুষ নদীতে সমাধানের জায়গায় একটা জায়গা হতে পারে যে এই যে মানুষ জনপ্রতিনিধিদের কথা বললেন, সার্বিকভাবে সবাই যখন নিজেকে নদীর অংশ ভাববে, ওই মূল্যবোধটা জাগ্রত হতে হবে। যদি যারা ক্ষমতাধর আর্থিকভাবে এবং রাজনৈতিকভাবে, যেই মাঝিরা এত গন্ধ সহ্য করে নৌকা চালাচ্ছে, সে নদীকে তারই মনে করে। তাকে কখনো বলা হয় না যে যেটা তোমার কোনো ক্ষতি দেখলে হ্যাঁ নদীর মালিক তুমি, এই কথা তো কখনো বলা হয়নি। বুঝতে একটা কথা একটু বলিনি, প্রকল্প ঠিক আছে কিন্তু নদী কিন্তু আবার হাতির ঝিল না, এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। নদী একটা ফিয়ার্স জিনিস, ও কখনো রেগে যাবে, কখনো শান্ত থাকবে। নদীকে আপনারা হাতির ঝিল বানিয়ে দিন, শাসন করেন না। না, ওটাই এটা we have to make a balance. We have to make a balance between the nature and the first you have to do justice to the rivers, yes. And then comes the question of balancing. জি, সেটাই আমাদের করতে হবে, কারণ আমাদের এক্সপেরিয়েন্সে বলছে এটা যদি কোনো কার্যক্রম আছে বলে এখনো কিন্তু নদী আপনারা দেখতে পাচ্ছেন বেঁচে আছে, নয়তোবা হয়তো বুড়িগঙ্গা এতদিনে অর্ধেক হয়ে যায়। কোনো না কোনো ভাবে বেঁচে আছে। কার্যক্রম আছে বলেই আমরা আছি বলেই কিন্তু লোকজন সাহস পাচ্ছে না। অনেক জায়গায় ভাঙচুর হচ্ছে, পিপল আর এট ফিয়ার যে কোনো সময়। যেমন গতকাল আমরা এই জায়গাটায় এসেছিলাম, এই জায়গাতে ওয়ার্নিং দিয়ে গেছি 7 দিনের, আমরা 7 দিন পর এখানে আসবো এবং এখানে একটা পরিচ্ছন্ন একটা পরিবেশ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করব। ওনারা হয়তো আবার একটা অপচেষ্টা চালাবেন। এই যে ক্যাট অ্যান্ড মাউস একটা বিষয়, যতক্ষণ পর্যন্ত না প্রকল্প হচ্ছে ততক্ষণ পর্যন্ত। তবে এটাও ঠিক যে ঢাকার এই চারদিকের 4টা নদী, বিশেষ করে বুড়িগঙ্গায় আমাদের কিন্তু জাহাজের এবং লোডিং আনলোডিং একটা ফ্যাসিলিটি অবশ্যই রাখতে হবে। যে এই মুহূর্তে আমাদের কোনো তেরকম জেটি নাই বলতে জাহাজগুলো এসে যেভাবে ভিড়ে এবং যেভাবে মালগুলো খালাস হয় মাথায় করে ম্যানুয়াল পদ্ধতিতে, সেটাও কিন্তু সঠিক না। আমাদেরকে ঢাকার সাপ্লাইটাকেও ঠিক রাখতে হবে, বাট নট অ্যাট দি কস্ট অফ দি রিভার। সেখানে আমরা 50 কিলোমিটার ওয়াকওয়ে প্রকল্পে আমরা 19টা জেটি আমরা এবার নিয়ে এসেছি, যেটি কখনোই আমরা চিন্তা করিনি। বাট এখন চিন্তা করলাম যে নদীর পাড়টাকে আমি একটা সুরক্ষা করব, বাট জাহাজের ব্যবস্থা আমাকে করতে হবে। সেটাও আমি জানতে চাইবো যে আপনি জেটিগুলোর ব্যবস্থাপনা কাকে দেবেন? জেটিগুলো আমরাই করব। সেখানে আমরা নদীর পার্কে রক্ষা করে, আপনাকে একটু আগে দেখিয়েছিলাম বসুন্ধরার এই যে পারে, আপনি দেখেন বসুন্ধরার যে আমাদের জেটিগুলো, আগে যেটিগুলো আমরা করতাম নদীর দিকে,
এখন আমরা যেগুলো পারমিশন দিয়েছি সেটা হচ্ছে আমাদের ফোরশোর পিলারের যে অবস্থান সেই লাইনে, অর্থাৎ ফোরশোর লাইন থেকে নদীর যে অংশটুকু ওনাকে কেটে নিয়ে যেতে হবে, তাহলে নদী আরও প্রসারিত হলো। সেভাবে কিন্তু আমরা পারমিশন। আপনাদের সঙ্গে ওই যে যুক্ত যে সংস্থাগুলো আছে, আপনি জনপ্রতিনিধিদের কথা বললেন, অনেকগুলো সংস্থার কথা বললেন, কমিটির কথা, তারা নদীর দুঃখ বুঝতে পারবে, অনুধাবন করবে, এবং নদীর মালিকানা যে সাধারণ মানুষের সবার এখানে নদীর তীর পার এবং মালিকানার মধ্যে একটা বিষয় সত্য, সেটা হচ্ছে নদীর কিছু অংশ যেটা নদীর আপনার তীরভূমির পরে ব্যক্তিগত সম্পত্তি থাকতে পারে, হুইচ ইজ নট রং, থাকতে পারে, কিন্তু ইন্ডিভিজুয়ালের বিষয়টা হচ্ছে যেহেতু আমার নিজের জমি আমি এটা ভরাট করতে পারি, আই ক্যান ডু এনি কনস্ট্রাকশন, এই একটা মিসকনসেপশন আছে। তো সেখানে মানুষকে বোঝানোর ব্যাপার যে নদীর পার প্লাবনভূমি তোমার ব্যক্তিগত হলে তুমি কৃষি করতে পারবে, এখানে নদীতে ধান চাষ করতে পারবে, মাছ চাষ করতে পারবে, কিন্তু ভরাট তুমি করতে পারবে না। এই একটা নলেজের অভাব আমি দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে বোধটার অভাব। মানুষ মনে করে যে নদীর অংশ প্লাবনভূমি হলে এটা আমার তো ব্যক্তিগত পৈতৃক, আমার ক্রয়কৃত সম্পত্তি, সো আই ক্যান ডু এনিথিং। এটা কিন্তু করতে পারে না। নদী সবার জলাধার আইনেও এটা বাড়িতে নদীর দুঃখ সবাই বুঝবে, এবং নদীর যেটা আমরা বলছি যে জীবন সত্তা আছে সেটা উপলব্ধির মানে বিষয়টা আসবে। এবং যেটা আপাও বললেন যে নদীকে শাসন করার ক্ষেত্রে এটাকে লেক না ভেবে নদী ভেবে, নদীকে আমরা কখনোই লেক করতে চাই না। নদীকে লেক করা নদীরও মন আছে, প্রবাহটা বন্ধ করে দেয়া, নদীরও মন আছে, ভাব আছে। আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সম্পাদকের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে।